হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আমি জানি আপনারা খুবই ভালো আছেন, কারণ আমার যে সকল বন্ধু বৃন্দ আমার সাথে থাকেন তারা কখনোই খারাপ থাকেন না। যদি তারা কোনোভাবে খারাপ থাকেন তো আমিও ভালো থাকি না, কোনো না কোনোভাবে আমিও অসুস্থ হয়ে পড়ি। তো যাই হোক, আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। আজ খুবই একটা অন্যরকমভাবে আমার আশা। আজকের দিনটা যে আমি আসবো আমি নিজেও জানি না। অবশ্য সকালে পেপারের কাগজ হাতে পাওয়ার পর তারপর দেখলাম, মনে পড়লো, তারপর আর কি এখন আসা। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করছি তারা তো বাংলা বই খুলতেই আর কি শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, কবিতা, উপন্যাস এইগুলো সম্পর্কে জেনে আসতেছি। তো আজকে তার 164তম জন্মদিবস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 7ই মে বাংলা 1268 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম আমরা তো সবাই জানি নাকি, তারপর একবার বলছি আমি যে পিতা ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন সারদা দেবী। তার পিতামহ ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী বলা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের আত্মপ্রকাশ ঘটে 1284 সালে। তার প্রথম যে গল্পগ্রন্থ ছিল তার নাম ছিল ভিকারিণী। ভিকারিণী আমরা এটা অবশ্য আমি কোনোদিনও পড়িনি, তবে ভিকারিণী ছিল প্রথম ছোট গল্প। 16 বছর বয়সে এই ভিকারিণী লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর গল্প গুচ্ছে মোট 95টি ছোট গল্প রচনা করেছেন। 95টি ছোট গল্প ছাড়াও তিনি কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, বিভিন্ন ভ্রমণ কাহিনী, সঙ্গীত রচনা করেছেন। আমাদের বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতের রচয়িতাও কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরই। রবি ঠাকুরের প্রথম যে একটা কাব্য ছিল বনফুল, এটা আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি। ছোটোবেলা বলতে ক্লাস 6-7 থেকেই পড়ে আসছি যে বনফুল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যেটা 15 বছর বয়সে লেখা শুরু করেছিলেন। বনফুলই হচ্ছে তার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম একটা কাব্য। আমরা জানি যে এশিয়ার প্রথম নোবেল বিজয়ী তিনি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1913 সালে তিনি এই নোবেল পুরস্কার পান গীতাঞ্জলির জন্য। আমরা ছং অপরাজিং গ্রন্থে গীতাঞ্জলি প্রকাশ হওয়ার জন্যই 1913 সালে আর কি তিনি নোবেল পুরস্কারটি পান। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি উপন্যাস আছে, যেমন চোখের বালি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা। এই যে শেষের কবিতা কিন্তু মূলত একটি উপন্যাস। আমরা এই জায়গাটা ভুল করি, অনেক সময় পরীক্ষার খাতায় আমরা ভুল করি যে শেষের কবিতা কি, পিছনে কবিতা লেখা আছে বলেই আমরা কিন্তু কবিতা লিখে চালাই দিই। আসলে না, শেষের কবিতা একটি উপন্যাস। আমার কিছু দাদারা আছে যারা ইন্টারভিউ দিয়েছিল, তারা বলছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কি, এই নিয়ে তাদের ইন্টারভিউ প্রশ্ন করছিল। তো এই চাকরির ভাই এই শেষের কবিতা কি, এটা নিয়ে অনেকবার প্রশ্ন আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের আরও নাটক রয়েছে বিভিন্ন, যেমন রাজা, তারপরে হচ্ছে ডাকঘর, মুক্তধারা, রক্তকবরী খুবই একটা জনপ্রিয় একটা রক্তকবরী অনেক নাম শুনছি, বাট কোনোদিনও এই নাটক দেখিও নি, পড়িও নি। তো আশা করি যদি কোনোদিনও সংরক্ষণ করতে পারি অবশ্যই আমি রক্তকবরীটা পড়ব। আমাদের জাতীয় সঙ্গীত যে রচনা করেছিলেন, আমরা তো আগে একবার বলেছি আমি যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই জাতীয় সঙ্গীত রচনা কখন হয় এটা আমরা অনেকেই জানি না। আমার যতদূর আমি ইতিহাস পড়েছি যে জাতীয় সঙ্গীত সাধারণত রচনা হয় 1905 সালে। সর্বপ্রথম বঙ্গদর্শন যে পত্রিকা ছিল, সেই বঙ্গদর্শন পত্রিকায় এই আমার সোনার বাংলা গানটি প্রচলিত হয়েছিল। তো 1905 সালে আমরা জানি সবাই বাংলাকে বিভক্ত করা হয়েছিল, অর্থাৎ বঙ্গভঙ্গ। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই বঙ্গভঙ্গের পক্ষে ছিলেন না, বিপক্ষে ছিলেন, অর্থাৎ বঙ্গভঙ্গ রদের পক্ষে ছিলেন। বঙ্গভঙ্গ রদ করার জন্যই আমার সোনার বাংলা গান তিনি রচনা করেছিলেন। বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর
শুধু যে এই বঙ্গভঙ্গ রদের জন্য শুধু আমার সোনার বাংলা লিখেছেন তা না, তিনি আরও একটা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গান লেখার পাশাপাশি তিনি আরেকটি কাজ করেছিলেন এই বঙ্গভঙ্গ রদের জন্য। তিনি রাখি বন্ধন যে কর্মসূচিতে হয়েছিল, সেই রাখি বন্ধন কর্মসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুর অংশগ্রহণ করেছিল, যার কারণে বঙ্গভঙ্গ রদ করাইছিল 1911 সালে, অনেক পরে আসে আর কি। তা যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পূর্ণই বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিল, যার কারণেই এই আমার সোনার বাংলা গান আজ আমাদের জাতীয় সঙ্গীতের হিসেবে স্বীকৃতি পেয়েছে। অবশ্য আমার এই সোনার বাংলা গান জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পেয়েছিল 1971 সালের 3রা মার্চ। এটি 71 সালের 3রা মার্চই আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় আমার সোনার বাংলা গানকে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিশেষ কবিতা আছে যেটা আমরা অনেকে জানি, সঞ্চয়িতা। সঞ্চয়িতা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আর কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে যেটা দিয়েছিলেন সেটা হচ্ছে সঞ্চিতা, আর সঞ্চয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। বাংলাদেশে দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি সংগ্রহশালা আসে, যেটা কুষ্টিয়ার সেলাইদাও রবীন্দ্রনাথের কুটির বাড়ি আমরা সবাই জানি। অবশ্য কোনো দিন যাওয়া হয়নি, তো চেষ্টা করব যদি কোনো দিনও সুযোগ হয় অবশ্যই কুষ্টিয়ার সেলাইদাও যাব। আরেকটা খুব কাছাকাছি আমাদের, যারা আমরা খুলনা বিভাগে থাকি, তা এটাও একদম কাছাকাছি, যারা আমরা এই মানে ফুলতলা খুলনার কাছাকাছি যারা থাকি তাদের জন্য খুবই একটা সহজ জায়গা এটা, রবীন্দ্র কমপ্লেক্স। এটা হচ্ছে ফুলতলায় অবস্থিত। ফুলতলা আপনার যশোর খুলনা মহাসড়কে যে রাজগড় প্রান্ত আছে ওখান থেকে একটু ভিতরে আর কি, ওই ফুলতলা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি রবীন্দ্র কমপ্লেক্স অবস্থিত। রবীন্দ্রনাথ ঠাকুর 8 বছর বয়স থেকে কিন্তু তিনি কবিতা লিখতেন। 8 বছর বয়স, মানে আমরা তো তখন লেখাপড়া করতে চাইতাম না, তিনি কবিতা লিখতেন। আর এই যে আমি বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ফুলতলা খুলনা, 1883 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। যদিও পূর্ণ ইতিহাস আমার সব কিছু জানা নেই, তবে এটুকু মনে আছে যে 1883 সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আমরা জানি যে এশিয়ার প্রথম নোবেল বিজয়ী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো বিশ্বভারতী যে বিশ্ববিদ্যালয় ছিল ওখানে তার নোবেল পুরস্কার রাখা ছিল। 2004 সালে 25শে মার্চ ওই নোবেল পুরস্কারটি চুরি হয়ে যায়। যাই হোক, আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আমার খুব প্রিয় একটি গান, যেটি ও তো ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে। এই গানের একটা মহত্ব আছে যে তুমি কারোর জন্য অপেক্ষা করে বসে থেকো না, তোমার ডাক শুনে যদি কেউ না আসে, তোমার সঙ্গে যদি কেউ সঙ্গ না দেয়, তো তুমি একলাই চলো। এই কথাটি আমি ধারণ করে আছি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটি খুব প্রিয় আমার একটি গান। এছাড়া তিনি অনেকগুলো গানই লিখছেন। আমরা অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত অনেকেই রবীন্দ্রসঙ্গীতকে আমরা পছন্দ করি। বিভিন্ন একাডেমিতে নজরুল গীতি, তারপর রবীন্দ্রসঙ্গীত এগুলো শেখায়, বাট রবীন্দ্রসঙ্গীতটা একটু কঠিন আমার বলে মনে হয়। অনেক শিক্ষক, যারা সঙ্গীত শিক্ষক আছেন, তারা বলেছেন যে রবীন্দ্রসঙ্গীতটা একটু কঠিন লাগে আর কি। তো যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, আর তেমন কিছু বলার ছিল না। যাই হোক, কেন যেন মনে হলো যে আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে দুই এক কথা কিছু আজ আমার যে সমস্ত ফেসবুক ফ্রেন্ড আছে তাদেরকে বলতে পারি, তো এই জন্য আসা। তো রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে 7ই আগস্ট ওই ঠাকুর বাড়িতে তিনি মৃত্যুবরণ করেছিলেন। আমি কিছুদিন আগে যে ফুলতলায় রবীন্দ্র কমপ্লেক্সের ওখান থেকে কিছু ছবি সংগ্রহ করে আমি আমার যে ফেসবুক আছে, আইডিটা আছে, ওখানে ছাড়া আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস যখন ত্যাগ করেছিলেন তখন যে অবস্থায় তিনি শহীদ ছিলেন তার একটা ছবি হয়তো ছাড়া আছে। তো আমি বলবো যে আপনারা যারা অবশ্যই বাংলাদেশ থেকে দেখছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের যে শ্বশুরবাড়িটা আছে ফুলতলা রবীন্দ্র কমপ্লেক্স, আপনারা সবাই ওখানে যাবেন। অনেক কিছু সংরক্ষিত আছে ওখানে, এবং কুষ্টিয়ার সেলাইদাহ ওখানেও আপনারা যাবেন কুটির বাড়ি দেখতে। অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, অনেক চিন্তা ভাবনাও আপনাদের ভিতরে আসবে। যাই হোক, আজ আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। অন্য কোনো একদিন হয়তো অন্য কোনো এক বিষয় নিয়ে আবার কথা বলতে আসবো। অবশ্য আমি ভালো করে কথা বলতে পারি না এখনও,
তারপরেও একটু চেষ্টা করি যে কিছু বলার জন্য, শিখতে তো হবে, মানে মানে কোনো কাজে যদি না নামি তা আসলে শেখা হয় না। সেইভাবে আর কি আমার কিছু কিছু এই ক্ষুদ্র ক্ষুদ্র ভিডিও করা বা ক্ষুদ্র ক্ষুদ্র কোনো বিষয় তুলে ধরা, এটাই শুরু করছি। যাক, ধন্যবাদ সবাইকে, সঙ্গে থাকবেন। আশা করি পরবর্তীতে আরও কোনো নিউজ নিয়ে আমি অবশ্যই সামনে একটা ভিডিও দেব। ধন্যবাদ সবাইকে।